রাইডার ধ্রুবক সম্পর্কে কি বলছিলাম তোমাদেরকে? না স্যার। আচ্ছা, এখান থেকে শুরু করি। চেষ্টা করবো আজকে যতটুকু পারা যায় এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে। তো এই যে আমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা পলবন্দি ব্যালেন্স। পলবন্দি ব্যালেন্সে এটা হচ্ছে একটা বিম। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিম। এই বিমের মধ্যে 0 থেকে 100 পর্যন্ত দাগ কাটা থাকে। আর এই বিমের উপরে এখানে একটা অ্যালুমিনিয়ামের পেঁচানো তার থাকে। অ্যালুমিনিয়ামের পেঁচানো তার থাকে। এটা এই বিমের উপর দিয়ে চলাচল করতে পারে, মানে তুমি সামনে পিছনে এটাকে নিতে পারবা। এই জিনিসটাকে বলা হয় রাইডার। তাহলে ওই পলবন পলবন্দি ব্যালেন্সে তোমার বিমের উপরে যে খুব ক্ষুদ্র ভরের অ্যালুমিনিয়ামের পেঁচানো তার থাকে, যেটা বিমের উপর দিয়ে চলাচল করতে পারে, সেটাকে বলা হয় রাইডার। আচ্ছা, আর এই রাইডারটাকে তুমি আগে পিছিয়ে সরিয়ে পাল্লা দুটাকে ভারসাম্য অবস্থায় আনতে পারবা, অথবা কোনো একটা ভর নেওয়ার সময় পাল্লাটাকে ভারসাম্য অবস্থায় নিয়ে আসতে পারবা। এখানে যে রাইডারটা ব্যবহার করা হচ্ছে, সেই রাইডারটার ভর হচ্ছে হয় 5 মিলিগ্রাম অথবা হচ্ছে 10 মিলিগ্রাম। এখানে যে আমরা রাইডারটা ব্যবহার করি, হয় সেটা 5 মিলিগ্রামের অথবা সেটা 10 মিলিগ্রামের রাইডার ব্যবহার করি। এখন এই রাইডারটা তোমার বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে আহ, তোমার তার যে ওজনের যে পার্থক্য বা ভরের যে পার্থক্য, সেটাকেই বলা হয় রাইডার ধ্রুবক। তাহলে বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডারের ওজনের পার্থক্যকে রাইডারের ধ্রুবক বলে। এই যে এখানে রাইডারটা আছে, এটাকে যদি আমি একটু সামনের দিকে নেই বা একটু পেছনের দিকে নেই, তাহলে কিন্তু তোমার ওজনের একটা তারতম্য হবে বা ভরের একটা তারতম্য হবে। তোমরা কি বলবিদ্যা অঙ্কগুলো করা শুরু করছো? মানে এগুলো কি তোমাদের আসছে না সেকেন্ড পেপারে? স্যার ওগুলো সেকেন্ড পেপার। আচ্ছা, তাহলে ভারসাম্য অঙ্কগুলো তো তোমাদের আসে নাই। তো এখানে যখন আমি এটাকে এক ঘর সরাবো, তখনই সে কিছু পরিমাণ বল প্রয়োগ করবে, মানে সেখানে একটা ওজন দিবে। তো সেই ওজনের যে পার্থক্য হয় এখানে প্রতি শতাংশে, সেটাকে বলা হয় রাইডার ধ্রুবক। এবং সেটা হিসাব করার নিয়ম হচ্ছে, যদি রাইডারটা 5 মিলিগ্রামের হয়, তাহলে তুমি যদি এক ঘর সরাও, তাহলে প্রতি শতাংশে তার যে ওজনের পার্থক্য, সেটা হচ্ছে 5 মিলিগ্রাম ইন্টু 2। এটা হচ্ছে এক ঘর সরানোর জন্য 2 ডিভাইড বাই 100। এটা আসলে 0.1 মিলিগ্রাম, আর এটাকে 1000 দিয়ে ভাগ করে এটাকে গ্রামে নিয়ে আসতে হবে। আর যদি রাইডারটা হয় 10 মিলিগ্রামের, তাহলে রাইডার ধ্রুবকটা হবে 10 মিলিগ্রাম ইন্টু 2 ডিভাইড বাই 100। এটা হচ্ছে 0.2 মিলিগ্রাম, এবং এটাকে 1000 দিয়ে ভাগ করে 0.0002 গ্রাম হবে। তাহলে এটা হলো রাইডার, আর এটা হচ্ছে রাইডার ধ্রুবক। এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। এরপর আসি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের এককগুলা। দ্রবণের ঘনমাত্রাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? একটা হচ্ছে মোলারিটি, যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, মোলারিটি। একটা হচ্ছে মোলালিটি, একটা হচ্ছে নর্মালিটি, একটা হচ্ছে শতকরা হার, আর একটা হচ্ছে পিপিএম ঘনমাত্রা। এই পাঁচটা আছে এখানে। তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে মোলারিটি, শতকরা হার এবং পিপিএম ঘনমাত্রা। তো এইটা আমরা একটু ভালোভাবে বুঝে নিলে আমাদের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়টা করতে একটু সুবিধা হবে, প্রথম দিকের ম্যাথগুলা বুঝতে সুবিধা হবে। তো ঘনমাত্রাকে আমরা এই কয়েকটা টার্ম দিয়ে প্রকাশ করতে পারি। তো প্রথমে আসি মোলারিটিতে। মোলারিটির সংজ্ঞা তোমরা সবাই জানো, তাই না? তো এটা ছিল হচ্ছে স্থির তাপমাত্রায় প্রতি লিটার বা 1000 ml দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়, এবং এটাকে আমরা মোল পার লিটার একক দিয়ে বা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এটা যদি সমীকরণটা আমরা লিখি, মোলারিটির যদি আমরা সমীকরণ লিখি, তাহলে সেই সমীকরণটা কি হবে যদি আমরা মোলারিটিকে এস দ্বারা প্রকাশ করি? কারো কি মনে আছে মোলারিটির সমীকরণ? মোল সংখ্যা ভাগ ভি বাই আয়তন। এন। এটা হচ্ছে ডাব্লিউ, অথবা স্মলার এম দিয়ে লিখতে পারো, ইন্টু 1000 ডিভাইড বাই ক্যাপিটাল এম ইন্টু ভি। আর এখানে আয়তনটা অবশ্যই মিলিলিটারে হবে।
এখানে W/m টা হচ্ছে মোল সংখ্যা আর ভিটা হচ্ছে আয়তন। তাহলে প্রতি লিটারে যত মোল থাকে সেটাকে আমরা তো মোলারিটি বলি। সেই মোল সংখ্যাটাকে ভাঙলে W/m হয়, মানে দ্রবণে ওই পদার্থের ভর, এমটা হচ্ছে ওই পদার্থের আণবিক ভর, আর যেহেতু আয়তনটাকে আমরা মিলিলিটারে প্রকাশ করছি তাই উপরে 1000 আসছে, কারণ আয়তনটাকে লিটারে প্রকাশ করার কথা, আর লিটারে প্রকাশ করার জন্য ভিকে 1000 দিয়ে ভাগ করার কথা। তো ভিকে তুমি যখন 1000 দিয়ে ভাগ করবা, এই 1000টা পরবর্তীতে উপরে উঠে যাবে, তাই আমরা এই সমীকরণটা লিখছি আর কি। এটি হচ্ছে মোলারিটির সমীকরণ। তারপরে অঙ্ক করার সময় আমাদের বিভিন্ন ধরনের টার্ম আসবে, যেমন মোলার দ্রবণ শব্দটা আসবে, সেমি মোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, হ্যাঁ, এই ধরনের শব্দগুলো আসবে। প্রথমে আসি মোলার দ্রবণ। খুব যদি সংক্ষেপে আমরা বলি, যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার সেটি হচ্ছে মোলার দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার সেটি হচ্ছে মোলার দ্রবণ। তারপর হচ্ছে যদি আমি বলি ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত যদি মান দিয়ে প্রকাশ করি? 0.1 হচ্ছে 0.1 মোলার ডেসিমোলার দ্রবণ। তারপর হচ্ছে সেমি মোলার দ্রবণ 0.5 মোলার। তারপর সেন্টিমোলার ঘনমাত্রা কত? 0.01, 2 রাইট, 0.01 মোলার। এই হচ্ছে ঘনমাত্রাগুলো। তো অঙ্ক করার সময় অনেক সময় তোমাকে শুধু কথা এটা বলে দিবে যে এইখানে তোমার ডেসিমোলার দ্রবণ ব্যবহার করা হয়েছে বা সেমি মোলার দ্রবণ ব্যবহার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাকে মানটা জানা থাকতে হবে। আর প্রমাণ দ্রবণ, এটা মনে হয় গতদিন বলছিলাম, তাই না? আবার বলতেছি, যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা থাকে সেটাকে আমরা প্রমাণ দ্রবণ বলি। যেমন ধরো এখানে আমি দেখলাম 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। তো যেহেতু এটা ঘনমাত্রা আমার জানা 0.1 মোলার, এটা কিন্তু একটা প্রমাণ দ্রবণ। অথবা ধরো লিখলাম 0.5 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট, এটাও কিন্তু একটা প্রমাণ দ্রবণ, কারণ এর ঘনমাত্রা আমার জানা 0.5 মোলার। তো প্র্যাকটিক্যালি ভাইভাগুলোতে তোমাদের যখন এরকম প্রশ্ন ধরা হয় যে প্রমাণ দ্রবণ কি, সবাই সংজ্ঞাটা জানে, বলতে পারে, কিন্তু যখন বলা হয় যে প্রমাণ দ্রবণের একটা উদাহরণ বলো, তখন আর সহজে উদাহরণগুলো মাথায় আসে না। আসলে অনেক সময় অনেকে বলে ফেলে যে পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ বা সোডিয়াম কার্বনেটের দ্রবণ, কেউ আর ঘনমাত্রাটা উল্লেখ করে না। তো যে কোনো একটা ঘনমাত্রা আমার বললেই হলো, যেমন 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট, যেহেতু এটা ঘনমাত্রা আমার জানা, তাই এটাই কিন্তু একটা প্রমাণ দ্রবণ। এরপর এখানে আমরা আরো দুটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আসবো, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো একটু আগে যে আমি প্রমাণ দ্রবণের কথা বললাম, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ। এই প্রমাণ দ্রবণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড দ্রবণ। ঠিক আছে, তাহলে প্রমাণ দ্রবণ হচ্ছে দুই ধরনের, প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড দ্রবণ। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে যে দ্রবণটা তৈরি করা হয় তাকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে যে প্রমাণ দ্রবণ তৈরি করা হয় তাকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড দ্রবণ। তো এখানে আমাদের এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থটা একটু জানতে হবে, এই ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ। প্রাইমারি স্ট্যান্ডার্ডগুলো তোমার বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বিশুদ্ধ অবস্থায় নির্দিষ্ট সংযোগ সংযোগ দিতে তুমি পাবা, এটা পরীক্ষাগারে তৈরি করলো এটা এই অবস্থাতেই থাকবে। আর যেটা সেকেন্ডারি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো হচ্ছে তুমি যখন নিক্তিতে এটা পরিমাপ করবা তখন এটা কোনো নিক্তির ক্ষয় করবে না, নিক্তির সংস্পর্শে আসলে তার ক্ষয় করবে না। তারপরে এটাকে যদি আমি মুক্ত অবস্থায় রেখে দেই, খোলা অবস্থায় রেখে দেই, তাহলে এটা বাতাসের যে উপাদানগুলো আছে যেমন জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এগুলোর সাথে বিক্রিয়া করবে না। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে আমি যে দ্রবণটা তৈরি করব সেই দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকবে, চেঞ্জ হবে না সহজে। এইগুলোই হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য।
আর উদাহরণ এখানে যে 4টা দেওয়া আছে এই 4টাই আমার জানা থাকলে যথেষ্ট, আর বাকি সবই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। যেমন তোমার অনার্দ্র সোডিয়াম কার্বনেট, তারপর আছে পটাশিয়াম ডাইক্রোমেট, অনার্দ্র অক্সালিক অ্যাসিড, সংকেত দেওয়া আছে অনার্দ্র অক্সালিক অ্যাসিড H2C2O4.2 মোল পানি। আর হচ্ছে সোডিয়াম অক্সালেট, এটার সংকেত হচ্ছে Na2C2O4, সোডিয়াম অক্সালেট। এই 4টা হলো তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, বাকি সব সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে এদের বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, নির্দিষ্ট সংযুক্তিতে পাওয়া যায় না। তারপরে মুক্ত অবস্থায় রাখলে বাতাসের যে উপাদানগুলো আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্প এদের সাথে বিক্রিয়া করে ফেলে। তারপরে আমি যদি নিকৃতের ভর পরিমাপ করি বা ওজন করে নেই, নিকৃতির সংস্পর্শে আসলে তার ক্ষয় করে। তারপরে এর দ্বারা যে দ্রবণ তৈরি করা হয়, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে যে দ্রবণ তৈরি করা হয়, সেই দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয়। ধর তুমি আজকে একটা দ্রবণ তৈরি করলা, আজকে এটার ঘনমাত্রা মেপে লাগলা 0.1 মোলার, দেখা যাবে এটা কালকে হয়ে গেল 0.09 মোলার, ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেল। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ অসংখ্য আছে, যেমন সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অনেক কিছু, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সবই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ। তো এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট উদাহরণগুলো, বিশেষ করে প্রাইমারি স্ট্যান্ডার্ডের উদাহরণগুলো, এগুলো বিভিন্ন জায়গায় আসে পরীক্ষাগুলোতে। এখন প্রথমে আমরা তোমার যে পিপিএম ঘনমাত্রাটা দেখব। পিপিএম এর ফুল ফর্ম ছিল হচ্ছে পার্টস পার মিলিয়ন। পিপিএম ঘনমাত্রাটা কি? তোমার যে সমস্ত দ্রব্যের পরিমাণ খুবই কম থাকে আর কি, সেই সকল ক্ষেত্রে তোমার তার ঘনমাত্রা প্রকাশের ক্ষেত্রে আমরা পিপিএম এককটা ব্যবহার করে থাকি। যেমন ধরো তুমি বাতাসে কোনো একটা দূষকের পরিমাণ নির্ণয় করবা, ধরো মার্কারি কতটুকু আছে বা পানিতে কতটুকু আর্সেনিক আছে, এটার ঘনমাত্রা খুবই খুবই কম। তো সেটাকে যদি আমি মোলারিটিতে প্রকাশ করি, মানটা খুবই খুবই নগণ্য আসবে। এত নগণ্য মান আসলে হিসাবে আমরা ধরি না। তো সেক্ষেত্রে মানটাকে একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে নিয়ে আসার জন্য এটাকে পিপিএম এককে প্রকাশ করা হয়। আর পিপিএম এককটা হচ্ছে প্রতি মিলিয়ন ভাগ দ্রবণে যত ভাগ দ্রব্য উপস্থিত থাকে তাকে তার পিপিএম ঘনমাত্রা বলে। ঠিক আছে, প্রতি মিলিয়ন ভাগে, প্রতি মিলিয়ন ভাগ দ্রবণে যত ভাগ দ্রব্য উপস্থিত থাকে তাকে পিপিএম ঘনমাত্রা বলে। এটাকে আমরা আরো দুইভাবে প্রকাশ করতে পারি। যেমন মিলিয়ন বলতে আমরা 10⁶ বুঝি। তো 10⁶ ml দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে তাকে তার পিপিএম ঘনমাত্রা বলা হয়। কথাটা আবার বলতেছি, 10⁶ ml দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের পিপিএম ঘনমাত্রা বলা হয়। অথবা প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই পদার্থের পিপিএম ঘনমাত্রা বলা হয়। তাহলে মিলিয়নে হলে হবে গ্রাম, আর লিটারে হলে হবে মিলিগ্রাম। যতটুকু থাকবে সেটি হচ্ছে তার পিপিএম ঘনমাত্রা। এখন একই সাথে আমি পিপিএম ঘনমাত্রার সাথে মোলারিটির যে সম্পর্ক সেটা দেখাবো। পিপিএম ঘনমাত্রার সাথে মোলারিটির সম্পর্ক। ধরো কোন একটা পদার্থের পিপিএম ঘনমাত্রা দেওয়া আছে ডাব্লিউ। কোন একটা পদার্থের পিপিএম ঘনমাত্রা দেওয়া আছে ডাব্লিউ পিপিএম। তো এটার মানে হচ্ছে 10⁶ ml দ্রবণে ওই পদার্থটা হচ্ছে ডাব্লিউ গ্রাম আছে। আমি একটু আগে যে সংজ্ঞাটা বললাম সে অনুযায়ী এটা লিখতে পারি না, 10⁶ ml দ্রবণে ডাব্লিউ গ্রাম ওই দ্রব্যটা আছে।
আচ্ছা, জি স্যার। তাহলে আমরা যদি এখন এটাকে তোমার মোলারিটিতে রূপান্তরিত করতে চাই, তাহলে মোলারিটির ক্ষেত্রে দ্রবণের আয়তন কত হয়? 1 লিটার। 1 লিটার বা 1000 ml। তাহলে আমাদের বের করতে হবে 1000 ml দ্রবণে কতটুকু দ্রব্য আছে। তাহলে 1000 ml সমান হচ্ছে তোমার 10⁻³ তাহলে 10⁻³ ml দ্রবণে ওই পদার্থটা আছে হচ্ছে W ইন্টু 10⁻³ ডিভাইড বাই 10 ইনভার্স 10⁻⁶। এটাই হবে, তাই না? আচ্ছা, এখন 1000 ml এ যত গ্রাম দ্রব্য আছে সেটাই কি তার মোলারিটি, নাকি 1000 ml এ যত মোল থাকে সেটাই হচ্ছে তার মোলারিটি? যত মোল। যত মোল থাকে। তাহলে এটাকে মোলে প্রকাশ করার জন্য আমরা এই সংখ্যাটাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করে দিব। এই এমটা হচ্ছে তার আণবিক ভর। তাহলে এখন সমীকরণটা দাঁড়াচ্ছে W ইন্টু 10⁻³ ডিভাইড বাই m ইন্টু 10⁻⁶। এটা আসতেছে। এখন এটাকে যদি আমরা একটু সমাধান করি তাহলে মানটা আসবে W ডিভাইড বাই m ইন্টু 10⁻⁶। এটা আসবে। তাহলে এই যে আমরা এখন 1000 ml এ মোল সংখ্যা বের করলাম, এটাই কি তার মোলারিটি হবে না? এই যে 1000 ml এ আমরা এই যে এই মানটা বের করলাম, যে সংখ্যাটা আছে এটি হচ্ছে তার মোল সংখ্যা। তাহলে 1000 ml এ যত মোল থাকে সেটা হচ্ছে তার মোলারিটি। তাহলে আমরা এখান থেকে সম্পর্কটা লিখতে পারি, মোলারিটিতে ঘনমাত্রা যদি S হয়, মোলারিটিতে ঘনমাত্রা ধরো S, তাহলে মোলারিটিতে ঘনমাত্রা ইকুয়ালস টু ডাব্লিউটা কি ছিল দেখো তো, ডাব্লিউটা ppm এককে ঘনমাত্রা ছিল না? হ্যাঁ, তাহলে মোলারিটিতে ঘনমাত্রা ইকুয়ালস টু হবে ppm এককে ঘনমাত্রা ডিভাইড বাই হচ্ছে আণবিক ভর আর ইনটু হচ্ছে 1000 বা 10⁻⁵। তাহলে কোনো একটা দ্রবণের যদি ppm এককে ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা মোলারিটিতে রূপান্তরিত করতে পারবো না? খুব সহজে জি স্যার। আমরা এই সম্পর্কটা ব্যবহার করে কিন্তু অঙ্কটা করতে পারবো। তাহলে তোমরা এই রিলেশনটা লিখে রাখতে পারো, ppm এককের সাথে মোলারিটির সম্পর্ক। তাহলে এটা হবে মোলারিটিতে ঘনমাত্রা ইকুয়ালস টু ppm ঘনমাত্রা ডিভাইড বাই আণবিক ভর ইন্টু 10⁻⁵। ঠিক আছে, এটাই হচ্ছে সম্পর্ক। তারপর আসি আমরা শতকরা ঘনমাত্রা। শতকরা হার বা শতকরা ঘনমাত্রা বলতে বোঝায় প্রতি 100 ভাগ দ্রবণে তোমার কত ভাগ দ্রব্য দ্রবীভূত থাকে, সেটাই হচ্ছে তার শতকরা ঘনমাত্রা। প্রতি 100 ভাগ দ্রবণে কত ভাগ দ্রব্য দ্রবীভূত থাকে, বা কত গ্রাম বা ml দ্রব্য দ্রবীভূত থাকে, সেটা হচ্ছে তার শতকরা ঘনমাত্রা। তো শতকরা ঘনমাত্রাকে তোমার এখানে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়, এবং এই পার্সেন্টেজটার পরে তোমাদের এরকম লেখা থাকে W/W বা W/V বা V/V এরকম লেখা থাকে। তো এই লেখাটা দিয়ে কি বোঝাচ্ছে সেটাই এখানে একটু লিখে বুঝাই তোমাদেরকে। যেমন ধরো এখানে আমি লিখে দিলাম 5%, আর তার পাশে লেখা আছে W/W। প্রথম ডাব্লিউটা বোঝাচ্ছে দ্রব্যের অবস্থা। ডাব্লিউ দিয়ে সাধারণত কিন্তু ভর বোঝায়, তাই না? আমরা ভর বা ওজন নেওয়ার ক্ষেত্রে সেটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে দ্রব্যের পরিমাণটাকে আমরা ভরে প্রকাশ করতেছি, আর পরে ডাব্লিউটা হচ্ছে দ্রবণের জন্য। তাহলে আমরা দ্রবণের পরিমাণটাকেও কিন্তু ডাব্লিউ দিয়ে মানে ভরেই প্রকাশ করতেছি। তার মানে এখানে 5% যখন লেখা থাকবে এর মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে দ্রব্য হচ্ছে 5 গ্রাম।
আর যখন এই 5%টাকে আমরা W/V আকারে প্রকাশ করব, এখানে Wটা হচ্ছে দ্রব্যের জন্য আর Vটা হচ্ছে দ্রবণের জন্য। তাহলে দ্রবণের জন্য যেহেতু আমি V ব্যবহার করতেছি, তার মানে দ্রবণের এখানে আয়তন ব্যবহার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে লিখতে হবে 100 ml দ্রবণে দ্রব্যের পরিমাণ হচ্ছে 5 গ্রাম। আর পরেরটাতে লেখা আছে V/V, তার মানে এখানে দ্রব্য এবং দ্রবণ দুইটাকে আয়তনে প্রকাশ করা হয়েছে, মানে মিলিলিটার দিয়ে প্রকাশ করা হবে। তাহলে এই ক্ষেত্রে এটাকে লেখা হবে 100 ml দ্রবণে দ্রব্য হচ্ছে 5 ml। তাহলে এইভাবে আসলে শতকরা ঘনমাত্রাগুলোকে প্রকাশ করা হয়। তবে সবচেয়ে বেশি যে শতকরা ঘনমাত্রাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে W/V। এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে এই হচ্ছে শতকরা ঘনমাত্রা। আর W/V আকারে যখন প্রকাশ করা হবে তখন সেটাকে আমরা মোলারিটিতেও সহজে রূপান্তরিত করতে পারবো। তো এখানে আমরা শতকরা ঘনমাত্রা এবং মোলারিটির মধ্যে যে সম্পর্ক সেটা দেখব। শতকরা ঘনমাত্রা ও মোলারিটির মধ্যে সম্পর্ক। এখন তো টপিকসটা, হ্যাঁ, মোলারিটি ও শতকরা ঘনমাত্রার মধ্যে সম্পর্ক। এখন ধরো কোন একটা জায়গায় দেওয়া আছে যে স্মলার এম দিয়ে প্রকাশ করি, স্মলার এম পার্সেন্ট W/V শতকরা ঘনমাত্রা দেওয়া আছে। এটাকে আমার মোলারিটিতে রূপান্তরিত করতে হবে। তো এখন এই যে m% লেখা আছে, এটাকে আমি লিখতে পারি 100 ml দ্রবণে দ্রব্যের পরিমাণ হচ্ছে m গ্রাম। আমরা এভাবে প্রকাশ করতে পারি। তো যখন আমি মোলারিটিতে প্রকাশ করব তখন দ্রবণের আয়তন কিন্তু হতে হবে 1000 ml। তাহলে 1000 ml দ্রবণে দ্রব্যের পরিমাণটা কি হবে? m × 1000 ডিভাইড বাই 100। এখন 1000 ml এ কত গ্রাম আছে শুধু সেটা প্রকাশ করলে হবে, নাকি 1000 ml এ কত মোল আছে সেটা আমাদের প্রকাশ করতে হবে? মোল। 1000 ml যত মোল আছে সেটা আমার প্রকাশ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই ভরটাকে আমরা আণবিক ভর দিয়ে ভাগ করে দিই। তাহলে এখানে আণবিক ভর ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করলাম, ইনটু হচ্ছে 100। এটাকে সমাধান করলে মানটা চলে আসলো m × 10 ডিভাইড বাই ক্যাপিটাল M। তাহলে এই যেখানে মোল সংখ্যাটা বেরোলো 1000 ml এর মোল সংখ্যা, এটাই কিন্তু তার মোলারিটি। এটাই হচ্ছে তার মোলারিটি। ঠিক আছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা যে সম্পর্কটা লিখবো সেটা হবে মোলারিটি S ইকুয়ালস টু, এখানে এই এমটা কি ছিল? এমটা শতকরা ঘনমাত্রা ছিল না? জি স্যার। ধরো আমি ঘনমাত্রা লিখলাম 2.5%, তাহলে এই এমটা হচ্ছে 2.5। তাহলে এখানে উপরে হবে শতকরা ঘনমাত্রা ইন্টু 10 ডিভাইড বাই হচ্ছে আণবিক ভর ইন্টু 10 ডিভাইড বাই হচ্ছে আণবিক ভর। এটাই হলো শতকরা ঘনমাত্রা ও মোলারিটির মধ্যে সম্পর্ক। তাহলে আমার কাছে যদি শতকরা ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে সেটাকে আমি আশা করি এইভাবে মোলারিটিতে রূপান্তরিত করতে পারবো। আবার যদি মোলারিটিতে ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে সেটাকে কিন্তু আমি শতকরা ঘনমাত্রাতেও প্রকাশ করতে পারবো। তো এই ক্ষেত্রে একটু চেঞ্জ করতে হবে, খুব বেশি না। সেই ক্ষেত্রে শতকরা ঘনমাত্রা আমি সংক্ষেপে লিখতেছি, শতকরা ঘনমাত্রা ইকুয়ালস টু হবে মোলারিটিতে ঘনমাত্রা ইন্টু আণবিক ভর ডিভাইড বাই 10
ডিভাইড বাই 10%। শুধু পাশে এই পার্সেন্টেজ দিয়ে দিলেই এখান থেকে যে মানটা বের হবে সেটা শতকরা ঘনমাত্রাতে কনভার্ট হয়ে যাবে বা রূপান্তরিত হয়ে যাবে। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে এগুলো কাজে লাগবে, তোমরা এগুলো দেখে রাখতে পারো। আর এমসিকিউ করার ক্ষেত্রে আমরা অবশ্যই এই সহজ সূত্রগুলোই ব্যবহার করব। তো এখানে একটা অঙ্ক আমরা দেখি, এখানে 20% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত সেটা আমাকে বের করতে হবে। 20% সোডিয়াম কার্বনেটের মোলার ঘনমাত্রা। তো মোলার ঘনমাত্রাকে আমরা এস দিয়ে প্রকাশ করলাম। এস ইকুয়ালস টু কি হবে? শতকরা ঘনমাত্রা। শতকরা ঘনমাত্রা হচ্ছে 20 ইন্টু 10 ডিভাইড বাই আণবিক ভর। এটা আণবিক ভর হচ্ছে 106, তাই না? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। তাহলে কিন্তু এটা মোলারিটিতে রূপান্তরিত হয়ে যাবে। মানটা কত আসে? 0.1 কত আসে? 89। তাহলে এটাই হচ্ছে মোলারিটিতে তার ঘনমাত্রা। তাহলে সহজে এক লাইনে অঙ্কটা হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে দেখো এখানে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা শতকরা হার ও পিপিএম এককে রূপান্তর করো বা প্রকাশ করো। দুইটাই করতে হবে এখানে আমাদের। তো প্রথমে আমি শতকরা ঘনমাত্রাতে প্রকাশ করব। শতকরা ঘনমাত্রা ইকুয়ালস টু তাহলে কি হবে? শতকরা ঘনমাত্রা ইকুয়ালস টু হচ্ছে মোলারিটিতে ঘনমাত্রা ইনটু আণবিক ভর ডিভাইড বাই হচ্ছে 10%। ঠিক আছে, এটি হচ্ছে শতকরা হার ঘনমাত্রা। 0.4 0.4। ওকে, তো এখানে এস এর মান হচ্ছে 0.1। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40 ডিভাইড বাই 10, তাহলে এটা হচ্ছে 0.4%। এটি হচ্ছে অ্যান্সার। ঠিক একইভাবে আমরা পিপিএম ঘনমাত্রা প্রকাশ করতে পারি। তাহলে পিপিএম ঘনমাত্রা সমান কি হবে? পিপিএম ঘনমাত্রা সমান হচ্ছে মোলারিটিতে ঘনমাত্রা ইনটু আণবিক ভর ইনটু 10 কিউব। আণবিক ভর ইনটু 10 কিউব। এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে মোলারিটিতে ঘনমাত্রা হচ্ছে 0.1, আণবিক ভর হচ্ছে 40 ইনটু 10⁻³ এটা কত হয়? 4000। 4000। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা সহজে কিন্তু এক লাইনের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারতেছি, তাই না? এক দুই লাইনের মধ্যে। এটাই হচ্ছে সম্পর্ক যেগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে দিবে, এই সম্পর্কগুলো। তারপর আমরা একটু নর্মাল দ্রবণের সংখ্যাটা জেনে নেব বা নর্মালিটি কি সেটা জেনে নেব। আমি যদি নর্মালিটির সংখ্যাটা বলি সেটা হবে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্য ভর দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে তাকে ওই দ্রবণের নর্মালিটি বলা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো পদার্থের যত গ্রাম তুল্য ভর দ্রবীভূত থাকে তাকে ওই পদার্থের নর্মালিটি বলা হয়। তো গ্রাম তুল্য ভরটা কি? গ্রাম তুল্য ভরটা হচ্ছে কোনো পদার্থের তোমার তুল্য ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্রাম তুল্য ভর। আর তুল্য ভরটা হচ্ছে কোনো পদার্থের আণবিক ভরকে যখন আমি তার 4 সংখ্যা দিয়ে ভাগ করব তখন সেটা হলো তার তুল্য ভর। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডে এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কিন্তু 2টা আছে। আর বলতে পারো এখানে প্রধান যে আয়ন সালফেট আয়ন সেটার 4 সংখ্যা হচ্ছে 2। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডের যে আণবিক ভর 98, এটাকে যদি আমি তার 4 সংখ্যা 2 দিয়ে ভাগ করি তাহলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার তুল্য ভর। আর এই তুল্য ভরকে যখন আমি আবার তার আণবিক ভর দিয়ে ভাগ করবো সেটা হয়ে যাবে গ্রাম তুল্য ভর।
উল্টা বলে ফেলছি, এক মিনিট। উল্টা বলছি, কোনো দ্রবণে কোনো পদার্থের যে ভরটা থাকে, হ্যাঁ, দ্রবণে কোনো পদার্থের যে ভর থাকবে সেটাকে যখন আমি তার তুল্য ভর দিয়ে ভাগ করব, তখন সেটা হবে গ্রাম তুল্য ভর। আর তুল্য ভরকে এমই দ্বারা প্রকাশ করা হয়। তুল্য ভরকে এমই দ্বারা প্রকাশ করা হয়। এখন একটা দ্রবণ তৈরি করতে যদি আমাদের ডাব্লিউ পরিমাণ পদার্থ প্রয়োজন হয়, তাহলে সেই ডাব্লিউ পরিমাণটাকে ওই পদার্থের তুল্য ভর দিয়ে ভাগ করলে গ্রাম তুল্য ভর পাওয়া যাবে। আহ, এখানে তোমাদের এমনিতে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। সাপোজ ধরো একটা যৌগ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এইটার তুল্য ভরটা আমি কিভাবে বের করতে পারি? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? অ্যালুমিনিয়াম। এবং এখানে অ্যালুমিনিয়ামের চার সংখ্যা কত? 3 থ্রি, +3 +3। তাহলে আমাদের +3 বা -3 জানলেই যথেষ্ট, আমাদের এই প্লাস মাইনাসটা লাগবে না। তাহলে এখানে আমি যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তুল্য ভর বের করব, তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আণবিক ভরকে 3 দিয়ে ভাগ করব, তখনই সেটা তুল্য ভরে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে তুল্য ভরটা কি বুঝতে পারছো? জি স্যার। আর সবশেষ হচ্ছে মোলাল দ্রবণ। মোলাল দ্রবণটাও খুব সহজ। আমরা যেমন মোলারিটি পড়ছিলাম যে 1000 ml দ্রবণে কোনো পদার্থের যত মোল থাকে সেটাই হচ্ছে তার মোলারিটি। আর মোলালিটিটা হচ্ছে মোলালিটি মোলালিটি মোলারিটিটা হচ্ছে 1000 গ্রাম দ্রবণে, 1000 গ্রাম দ্রবণে যদি 1000 গ্রাম দ্রবণে কোনো পদার্থের যত মোল দ্রবীভূত থাকে তাকে বলা হয় তার মোলালিটি। 1000 গ্রাম দ্রবণে কোনো পদার্থের যত মোল দ্রবীভূত থাকে সেটাকে বলা হয় তার মোলালিটি। আর মোলাল দ্রবণ বলতে বোঝায় যে ক্ষেত্রে তোমার 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে সেটাকে মোলাল দ্রবণ বলা হয়। এবং এই ক্ষেত্রে তোমাকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়, তো এটাকে 1 মোলাল দ্রবণ বলা হয়। মোলাল দ্রবণ মানে তার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। তো এই হচ্ছে ঘনমাত্রা প্রকাশের এককগুলা: মোলালিটি, মোলারিটি, নর্মালিটি, তারপর হচ্ছে শতকরা ঘনমাত্রা, পিপিএম ঘনমাত্রা। এবং এগুলাই কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে ওই থার্ড চ্যাপ্টারের ম্যাথগুলা করার ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে। ব্যালেন্স আমাদের দরকার নাই। তো আমরা বিভিন্ন ধরনের দ্রবণের কথা বললাম, তারপরে প্রমাণ দ্রবণের কথা বললাম। এখন এই প্রমাণ দ্রবণটা কি কারণে ব্যবহার করা হয়? এই প্রমাণ দ্রবণটা ব্যবহার করা হয় একটা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে। একটা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে প্রমাণ দ্রবণ ব্যবহার করা হয়। আর এই প্রমাণ দ্রবণ ব্যবহার করে একটা অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করাটাকে টাইট্রেশন বলা হয়। আর এই ক্ষেত্রে একটা নির্দেশক ব্যবহার করা হয়। তো এই টার্মটা কেন আসলো? এটা আসছে হচ্ছে রাসায়নিক বিশ্লেষণ থেকে। রাসায়নিক বিশ্লেষণটা হলো, ধরো একটা যৌগ, হ্যাঁ, একটা যৌগ, সেটা জৈব যৌগ হতে পারে, সেটা অজৈব যৌগ হতে পারে। তো সেটা তো কিছু উপাদান দিয়ে গঠিত, তাই না? হয়তো কোনো ক্যাটায়ন অ্যানায়নের সমন্বয়ে গঠিত, বা কোনো পরমাণু বা মূলকের সমন্বয়ে গঠিত হয়। তো সে কি কি উপাদান দ্বারা গঠিত, সেই উপাদানের পরিমাণ নির্ণয় করা বা সেই উপাদানের উপস্থিতি নিশ্চিত করা যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় বিশ্লেষণ। উপাদানের পরিমাণ নির্ণয় করা এবং উপাদানের অস্তিত্ব নিশ্চিত করার যে পরীক্ষা বা পদ্ধতি, সেটাকে বলা হয় রাসায়নিক বিশ্লেষণ। এই রাসায়নিক বিশ্লেষণটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ, আর একটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। তো এগুলো আমাদের ভয় দরকার নাই, ওই মাত্রিক বিশ্লেষণের মধ্যে টাইট্রেশনটা আছে, এবং টাইট্রেশনটা তোমাদেরকে প্র্যাকটিক্যালও দেখাবে। আর অলরেডি তোমরা আঙ্গিক বিশ্লেষণ দেখছো। কেউ কি বলতে পারবা আঙ্গিক বিশ্লেষণ তোমরা ল্যাবরেটরিতে কোন জায়গায় দেখছো? মানে অনলাইনে ক্লাসেই দেখছো, কোন পরীক্ষাগুলোকে আমরা আঙ্গিক বিশ্লেষণ বলি?
বলতে পারবা কেউ? কলেজের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে যে দেখানো হচ্ছে কোন পরীক্ষাগুলোকে আঙ্গিক বিশ্লেষণ বলা হয়? তোমাদের লবণ টেস্ট দেখানো হয়েছে? জি স্যার। জি স্যার। লবণ টেস্টের সময় তোমরা কি কি বের করছো? অ্যানায়ন আর ক্যাটায়ন। তো এই যে লবণটা দুটো উপাদান দ্বারা গঠিত, একটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন, সেই উপাদানগুলোকে তুমি নিশ্চিত করছো পরীক্ষার মাধ্যমে, এইটাকে বলা হয় আঙ্গিক বিশ্লেষণ। আর তুমি যদি বের করতা এখানে লবণের পরিমাণ কতটুকু বা সোডিয়ামের পরিমাণ কতটুকু, মানে ক্যাটায়নের পরিমাণ কতটুকু বা অ্যানায়নের পরিমাণ কতটুকু, সেই পরিমাণ নির্ণয়টাকে বলা হয় মাত্রিক বিশ্লেষণ। এবার সামনে টাইট্রেশন, অলরেডি সংজ্ঞাটা আমি বলছি। তো সংজ্ঞায় এখানে নির্দেশক বলে একটা কথা আছে যে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটা প্রমাণ দ্রবণের সাহায্যে একটা অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়কে তোমার টাইট্রেশন বলে। তো এই নির্দেশক জিনিসটাকে তোমরা আগে শুনছো, বা এই নির্দেশকটাকে তোমরা কোথাও পড়ছো? জি স্যার, যে বর্ণ পরিবর্তনের মাধ্যমে। 9 তোমরা দেখছো, তোমরা লিটমাস পেপারের নাম শুনছো। লিটমাস পেপার কিন্তু তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে নির্দেশ করে এটা অম্লধর্মী দ্রবণ বা এটা ক্ষারধর্মী দ্রবণ, তাই না? যেমন আমি যদি একটা লাল লিটমাসকে ক্ষারের মধ্যে ডুবাই তাহলে তার বর্ণ কি হবে? কারো মনে আছে? লাল লিটমাস কি নীল হয়ে যাবে, নাকি তার বর্ণ চেঞ্জ হবে না? জি স্যার। আর আচ্ছা। তো এই লিটমাস পেপারটা কি করতেছে, তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে তোমাকে নির্দেশ করতেছে দ্রবণটা অম্লীয় পেপারের না, মধ্যে লাল লিটমাস। দ্রবণটা অম্লীয় না ক্ষারীয়। হ্যাঁ, আর কিছু কিছু নির্দেশক আছে যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, তারা তাদের বর্ণ নির্দেশনের মাধ্যমে, মানে পরিবর্তনের মাধ্যমে তোমাকে নির্দেশ করে যে বিক্রিয়াটা শেষ হয়ে গেছে, বিক্রিয়াটা শেষ হয়ে গেছে, ওইটা তোমাকে নির্দেশ করে। কারণ তোমরা তো এখনো প্র্যাকটিক্যাল ল্যাবে যাও নাই। যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু একটা কালারলেস দ্রবণ। এখন ধরো তার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করতেছি, এটাও একটা কালারলেস দ্রবণ। তাহলে দুটাকে যখন আমি একসাথে মিশ্রিত করব, আমি কখন বুঝবো যে বিক্রিয়াটা শেষ হয়ে গেছে? কারণ এখানে যে লবণ উৎপন্ন হবে সেটা কিন্তু সলিড লবণ না, সেটা দ্রবণের মধ্যে আয়নিত অবস্থায় রয়ে যাবে। তো আমি কিভাবে বুঝবো যে বিক্রিয়াটা শেষ হয়ে গেছে? বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় আছে? কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডও কালারলেস, সোডিয়াম হাইড্রোক্সাইডও কালারলেস, তুমি দুইটাকে একসাথে মিশাচ্ছ, এর ফলে যে লবণ তৈরি হচ্ছে সেটা আয়নিত অবস্থায় দ্রবণে রয়ে যাচ্ছে। আমি বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই যে বিক্রিয়াটা শেষ হয়ে গেছে। আমি যদি এই জায়গায় মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড 1 বা 2 ফোঁটা ব্যবহার করি, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের মধ্যে 1 বা 2 ফোঁটা মিথাইল অরেঞ্জ দিলাম, তারপরে এর মধ্যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা শুরু করলাম, অথবা ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মধ্যে আমি মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড দিলাম, দেওয়ার পর দ্রবণটা পিঙ্ক কালারের হয়ে গেল। তারপর যখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছি, যখনই হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা প্রশমিত হয়ে যাবে সম্পূর্ণ, সাথে সাথে এর বর্ণটা দেখা যাবে লাল হয়ে গেছে। তার মানে সে তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে তোমাকে নির্দেশ করছে যে এখানে সম্পূর্ণ ক্ষার প্রশমিত হয়ে গেছে, আর অ্যাসিড যোগ করার প্রয়োজন নাই। এই ধরনের পদার্থগুলোকে বলা হয় নির্দেশক। ঠিক আছে, তাহলে এই অংশটুকুই থাক। আর আমাদের এই টাইট্রেশনটা দরকার প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোতে, ভাইভাতে এগুলো আসে। আর হচ্ছে আমরা সেমি মাইক্রো মাইক্রো ম্যাক্রো বিশ্লেষণ এটা জানলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট ডেতে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমরা তাহলে নেক্সট মান্থ থেকে সেকেন্ড পেপার শুরু করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, স্যার, টাইট্রেশন কি সেকেন্ড পেপারে প্র্যাকটিক্যালে?